এখনো নাগালের বাইরে পাঞ্জিপাড়ার পুলিশকে গুলিকাণ্ডে অভিযুক্ত সাজ্জাক আলম। সাজ্জাক আলমের খোঁজ দিতে পারলে 2 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা রায়গঞ্জ জেলা পুলিশের। সাজ্জাক আলমকে ধরতে মরিয়া পুলিশ। গতকাল অনেক রাত পর্যন্ত পুলিশ কুকুর দিয়ে এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে, তবুও অধরা অভিযুক্ত সাজ্জাককে ধরতে কোনো ফাঁক রাখতে চাইছে না পুলিশ। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, দেখো, সাজ্জাক আলমকে ধরতে মরিয়া রায়গঞ্জ জেলা পুলিশ, যে ছবি উঠে আসছে, ইতিমধ্যেই 2 লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছে। কিভাবে তদন্ত চলছে, কি জানা যাচ্ছে? পুলিশের গুলিকাণ্ডে অভিযুক্ত সাজ্জাক আলমকে ধরতে মরিয়া পুলিশ। ইতিমধ্যেই রায়গঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে 2 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। গোয়ালপুকুর গুলিকাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি, পুলিশের উপর গুলি চালায় আসামি এবং যেমনটা জানা যাচ্ছে তারপর থেকেই পলাতক ওই আসামি। ইতিমধ্যেই সেই পলাতক আসামি সাজ্জাক আলমকে ধরতে মরিয়া পুলিশ। গতকাল অনেক রাত পর্যন্ত পুলিশ কুকুর দিয়ে এলাকায় অভিযান চালায়, তবুও অধরা অভিযুক্ত সাজ্জাককে ধরতে কোনো রকম ফাঁক রাখতে চাইছে না পুলিশ। মনে করা হচ্ছে বর্ডার পেরিয়ে বাংলাদেশ কিংবা বিহারে পালিয়ে যেতে পারে সাজ্জাক, আর সেই কারণেই সীমান্তেও কড়া নজরদারি চলছে। এবং ইতিমধ্যেই রায়গঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত সাজ্জাক আলমের খোঁজ দিতে পারলে 2 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে, এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, দেখো, যেমনটা জানা যাচ্ছে সাজ্জাক আলমকে ধরতে মরিয়া পুলিশ। ইতিমধ্যেই 2 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে তার খোঁজ দিতে পারলে। বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, একদমই কিন্তু অনন্যা, গতকাল বিকালবেলা যে ঘটনা ঘটে পাঞ্জিপাড়া কাণ্ড এবং পুলিশকে যে গুলিবিদ্ধ হয়েছে, এবং তারপর থেকে কিন্তু সাজ্জাক আলমকে কিন্তু মরিয়া চেষ্টা পুলিশের একাধিক তদন্তকারী অফিসাররা যারা রয়েছে এবং একাধিক যারা তদন্তকারী দল রয়েছে পুলিশের, তারা কিন্তু মরিয়া চেষ্টা করছে। এবং এলাকাতেও আমরা ঠিক এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সাজ্জাক আলমের বাড়িতে, এই বাড়িতেই কিন্তু তিনি থাকতেন এবং তার স্ত্রী থাকতেন এবং তার বাচ্চা সন্তানরা থাকতেন। এবং সেখান থেকে কিন্তু গতকাল এই বাড়িতে কিন্তু পুলিশ আসে সেই ঘটনার পরে, এবং তাকে সাজ্জাক আলমের যে স্ত্রী তাকে পুলিশ ইতিমধ্যেই কিন্তু আটক করেছে, জিজ্ঞাসাবাদ করছে তাকে তার বাড়িতে কেউ এসেছিল কিনা, সাজ্জাক আলমের কোনো বন্ধু এসেছিল কিনা, তার সাথে কারা কারা যুক্ত ছিলেন। এবং সব থেকে আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা পুলিশের তদন্তকারী অফিসাররা মনে করছেন যে এই যে রায়গঞ্জ সংশোধনাগার, সেই সংশোধনাগারের থেকে কিন্তু এই প্ল্যান হতে পারে। এবং সেই ক্ষেত্রে সেই গত 1 মাসে কারা কারা তার সাথে দেখা করতে এসেছিলেন তাদের একটা লিস্ট তৈরি করছেন। পাশাপাশি গতকাল ইসলামপুর কোর্টে তার সাথে কে দেখা করতে আসছিলেন, যেটা পুলিশের তদন্তকারী অফিসাররা ইতিমধ্যেই মনে করছে যে সাজ্জাক আলম তিনি আসার সময় যখন রায়গঞ্জ ফিরে নিয়ে আসবে তখন কিন্তু তাকে একটি চাদর মুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই চাদরটা কে দিয়েছিল? এবং স্বাভাবিকভাবে পুলিশের তদন্তকারী অফিসাররা মনে করছে সেই চাদরের মধ্যেই মুড়ানো ছিল সেই আগ্নেয়াস্ত্রটি। এবং সেখান থেকেই বড় প্রশ্নচিহ্ন উঠে আসছে যে আদালতের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে কিভাবে ঢুকলো একজন দুষ্কৃতী। এবং স্বাভাবিকভাবেই যে সাজ্জাক আলমকে ইতিমধ্যেই রায়গঞ্জ পুলিশ জেলা থেকে যে 2 লক্ষ টাকা ঘোষণা করেছে, শুধু সাজ্জাক আলমের নয়, সাজ্জাক আলমের সাথে আরো একজনের নাম কিন্তু উঠে আসছে এবং তার বিরুদ্ধেও কিন্তু 2 লক্ষ টাকা ঘোষণা করেছে। মূলত জানা যাচ্ছে এই সাজ্জাক আলমের সাথে যে যার নাম আরেকটি উঠে আসছে, তিনি তার সহযোগিতা করেছিলেন, সেই কারণে কিন্তু তার বিরুদ্ধেও কিন্তু 2 লক্ষ টাকার কিন্তু ইতিমধ্যেই পুরস্কার ঘোষণা করেছে। টোটাল 4 লক্ষ টাকা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ প্রশাসন। তবে সব থেকে আরো গুরুত্বপূর্ণ বিষয়, দেখো, যেভাবে তদন্তকারী অফিসাররা যেভাবে আগাচ্ছে এবং সমস্তটা বিষয়টি কিন্তু দেখছে, পাশাপাশি এই যে এলাকা রয়েছে সাজ্জাক আলমের যে বাড়ি, সে করমদিঘি এলাকার, সেখানেও কিন্তু পুলিশের তদন্তকারী অফিসাররা আসছেন, জিজ্ঞাসাবাদ করছেন এলাকার বাড়িতে বাড়িতে। এবং আমরা এলাকার মানুষের সাথে এটা শুনতে পেরেছি জিজ্ঞাসাবাদ করে এবং কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে সাজ্জাক আলমকে কিন্তু এই এলাকা থেকে যে ঘটনা ঘটেছিল, খুনের ঘটনা করমদিঘিতে 2019 সালে, সেই ঘটনার পরে কিন্তু তাকে কিন্তু গ্রাম থেকে
বহিষ্কার করে। স্বাভাবিক ক্ষেত্রে বহিষ্কার এবং তাকে কিন্তু এলাকাতে কোনো রকম কোনো কিছুতে কিন্তু তাদের বাড়ির যে পরিবারের লোকেদের কিন্তু কোনো রকম কোনো কাজ কিন্তু করতো না এবং সাদ্দাম আলম তার এলাকার কোনো মানুষের সাথেই সেভাবে কিন্তু কোনো কথা বলতো না। তার বাইরেরই বন্ধু ছিল বেশি বলে কিন্তু গ্রামবাসীরা দাবি করছে। পাশাপাশি এই গ্রামে কিন্তু তারা দাবি করছে যে তাদের এই গ্রামের নাম খারাপ হচ্ছে। স্বাভাবিক ক্ষেত্রে তাদেরকে কিন্তু এই এলাকা থেকে কিন্তু আর তাদেরকে এই এলাকায় ঢুকতে দিবে না বলেই কিন্তু গ্রামবাসীরা জানাচ্ছে। তবে আরো যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এখনো পর্যন্ত তদন্তকারী অফিসাররা কিন্তু যে তদন্তের দিকে আগাচ্ছে তাকে কিন্তু বলা যেতেই পারে সাদ্দাম আলম যে পাঞ্জিপাড়া, সেই পাঞ্জিপাড়ার থেকে কিন্তু বিহার একদমই কাছে। অনন্যা, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিহারের দিকেও কিন্তু যেভাবে নাকা চেকিং বাড়ানো হয়েছে, পাশাপাশি বাংলাদেশ বর্ডার সেখানেও কিন্তু নাকা চেকিং বাড়ানো হয়েছে। সব মিলে কিন্তু পুলিশের একদম মরিয়া চেষ্টা। পাশাপাশি সমস্ত যে সমস্ত এলাকার আশেপাশের যে সমস্ত এলাকা রয়েছে, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের এবং শিলিগুড়ি সমস্ত এলাকার কিন্তু পুলিশদেরকে কিন্তু হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। নাকা চেকিং পয়েন্টগুলিতে কিন্তু গাড়িতে গাড়িতে কিন্তু তল্লাশি চালাচ্ছে। শুধু তাই নয়, এই গ্রামেও কিন্তু আমরা যখন ঢুকছিলাম এই গ্রামে তখনও কিন্তু আমরা দেখলাম র্যাব মোতায়েন করা হয়েছে। সেখানে কিন্তু গাড়ি চেকিং করে করে সবাইকে পাঠানো হচ্ছে এবং ইতিমধ্যেও কিন্তু যেহেতু করমদিঘি থানা আন্ডারে 2019 সালে এই কেসটি হয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু করমদিঘি থানার পুলিশও কিন্তু তদন্ত কিন্তু চালিয়ে যাচ্ছে একই ভাবে। আরো একটি যেটা বিষয়, তদন্তকারী অফিসাররা যেটা মনে করছে, এই কেসে মূল আসামি ছিলেন 9 জন। তার মধ্যে কিন্তু ইতিমধ্যেই রায়গঞ্জ জেলা সংশোধনাগারে কিন্তু ট্রায়াল রানে রয়েছে মোট 6 জন। তার মধ্যে কিন্তু এই সাদ্দাম আলম তিনি কিন্তু পালিয়ে গেলেন। তাহলে মোট দাঁড়াচ্ছে আর 5 জন ব্যক্তি কিন্তু রয়েছে, তাদের মধ্যে মহিলাও রয়েছে। তাদের সাথেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে যে তাদের আরো কারা কিন্তু এই খুনের সাথে যুক্ত ছিল কিনা, তার সাথে আরো কোনো তারা কি এই সংশোধনাগারে এসেছিল কিনা, তার সাথে কথা বলেছে কিনা, সমস্ত বিষয় কিন্তু তদন্তকারী অফিসাররা কিন্তু দেখছে এবং তদন্তকারী অফিসাররা কিন্তু সমস্ত বিষয় যেভাবে নজরদারি করছেন এবং যেভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে এই 2 লক্ষ টাকার ঘোষণা কিন্তু পুলিশের কিন্তু একটা চিন্তার দিকে কিন্তু পড়তেই পারে। কারণ পুলিশ কিন্তু আজই কিন্তু গতকাল ঘটনা ঘটার পরে কিন্তু আজ প্রায় 12 ঘন্টা পেরিয়ে গিয়েছে, তারপরে কিন্তু পুলিশ কিন্তু এই 2 লক্ষ টাকা কিন্তু ঘোষণা জারি করেছে। অনন্যা, বিক্রম, তোর কাছে একটা বিষয় আমি জানতে চাইবো। তুমি যেমনটা বললে যে শুধুমাত্র সাজ্জাক আলমের খোঁজ দিতে পারলেই যে 2 লাখ টাকা মিলবে এমনটা নয়, তার সাথে একজন সহকারীর কথা উল্লেখ করা হচ্ছে এবং তিনিও কি তাহলে পলাতক? তার জন্য তাহলে 2 লাখ টাকা কি ঘোষণা করা হয়েছে? একদমই, দেখো যে আরেকজন যে ব্যক্তি রয়েছে তাকেও কিন্তু 2 লক্ষ টাকা ঘোষণা করে দেওয়া হয়েছে। কারণ তদন্তকারী অফিসাররা মনে করছেন যে যাকে যে সন্দেহজনক ব্যক্তি তারও কিন্তু এর সাথে যুক্ত থাকতে পারে। কারণ এই যখন সাদ্দাম যখন পালিয়ে যাচ্ছিলেন সেই সময় তাকে দেখা গিয়েছে বলে কিন্তু তদন্তকারী অফিসাররা মনে করছেন এবং সেই ক্ষেত্রে সেখানকার যেই জায়গাটি ঘটনা ঘটেছিল তার পাশেই কিন্তু একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ছিল। সেই বিল্ডিং এ কিন্তু সিসিটিভি ফুটেজ রাখা ছিল এবং সেই সিসিটিভি ফুটেজ কিন্তু খতিয়ে দেখেই কিন্তু তদন্তকারী অফিসাররা মনে করছেন যে এই যে ব্যক্তি রয়েছে আরো একজন, তাকে কিন্তু তিনি কিন্তু সাদ্দামকে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু সহযোগিতা করেছে এবং সেই ক্ষেত্রেই কিন্তু দাঁড়িয়ে থেকে কিন্তু তদন্তকারী অফিসাররা তার বিরুদ্ধেও কিন্তু 2 লক্ষ টাকার ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই। বিক্রম, কি ধরনের সহযোগিতা করেছে বলে জানা যাচ্ছে? দেখো যে ধরনের সহযোগিতা, যে আরো একজন ব্যক্তিকে যে ঘোষণা করেছে 2 লক্ষ টাকা, তার নাম আবু হোসেন। তিনি কিন্তু যেমনটা জানা যাচ্ছে পুলিশের তদন্তকারী অফিসাররা যে আদালতে তিনি চাদর দিয়েছিলেন এবং সেই ক্ষেত্রে তিনি বাইক নিয়ে সেই পিকআপ ভ্যান যে রয়েছিল পুলিশের, অর্থাৎ পুলিশের ভ্যান, সেই ভ্যানের কিন্তু পিছু করেছিলেন এবং তারপরে সাদ্দাম যখন গুলি চালিয়ে যখন পালিয়ে যায় সেই সময় কিন্তু সেই ব্যক্তি কিন্তু তাকে বাইকে করে নিয়ে কিন্তু চম্পট দিয়েছে বলে কিন্তু তদন্তকারী অফিসাররা মনে করছে এবং সেই সিসিটিভি ফুটেজেও কিন্তু তদন্তকারী অফিসাররা মনে করছে দেখেছেন বলে কিন্তু আমরা জানতে পারছি যে সিসিটিভি ফুটেজে কিন্তু সেই লোকটিকেই কিন্তু দেখা গিয়েছে। সব মিলিয়ে কিন্তু এই যে ব্যক্তি রয়েছে তার বিরুদ্ধে যে 2 লক্ষ টাকা ঘোষণা করে দেওয়া হয়েছে, সব মিলে তাকে সহযোগিতা করা এবং পালিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতা এবং স্বাভাবিকভাবে তিনিও কিন্তু এর সাথে যুক্ত থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে বলে তদন্তকারী অফিসাররা মনে করছে।
যে সেখানে প্রত্যক্ষদর্শী এবং তার পাশাপাশি তৃণমূলের অঞ্চল সভাপতি এই ঘটনা নিয়ে কি জানিয়েছেন শোনাবো। এই ঘটনা নিয়ে দেখেন, ঘটনাটা ঘটেছে হঠাৎ করে, হঠাৎ ঘটনা ঘটেছে। মানুষও সক্রিয় ছিল না, মানুষও বুঝতে পারেনি যে ঘটনাটা কি হলো। এখন গুলি মেরে এএসআইকে একটা গুলি মেরেছে, দুটা মেরেছে কনস্টেবলকে, গুলি মেরে আসামি পালিয়ে গেছে। তো মানুষ তো বুঝতে পারেনি যে ঘটনাটা কি ঘটছে, তার জন্য না তো সেখানেই ধরা যাবে। হ্যাঁ, কোনো বাইক টাইক কোনো গাড়ি টাড়ি মানুষের হাতে থাকলে পরে সঙ্গে সঙ্গে ধরা যেত, সে পালিয়ে গেছে। কিন্তু পুলিশ তো বসে নাই, পুলিশ তো রাত থেকেই মানে সক্রিয়, খুঁজে ওকে বের করবেই, ধরবেই। ছিলাম 4-5 জন। তো কনস্টেবল, একটা এসআই, একটা কনস্টেবল, পরে জানতে পারলাম যে একটা এসআই আর একটা কনস্টেবল, দুজনকে 3 রাউন্ড ফায়ার লাগছে, মানে এসআইকে 2 রাউন্ড আর কনস্টেবলকে 1 রাউন্ড। সে পরে জানা গেল যে ইসলামপুর থেকে একটা আসামি নিয়ে যাচ্ছিল রায়গঞ্জের উদ্দেশ্যে। তার মধ্যে পেশাব করার নামে ও দাঁড় করতে বলে, পেশাব করার জন্য নামায়। এর মধ্যে ও এসআইকে 2 রাউন্ড গুলি করে আর কনস্টেবলকে 1 রাউন্ড গুলি করে। সে আমরা যখন আওয়াজ পেয়ে আমরা দেখলাম যে কী হচ্ছে, তারপর রোডে যখন দেখি যে দুজনই রাস্তার মধ্যে পড়ে আছে রোডে। তারপরে আমরা তাড়াতাড়ি যেতে পারলাম না, কারণ যে ফায়ার হচ্ছে। তারপরে ফায়ারটা বন্ধ হওয়ার পর আমরা সব ছুটে গেলাম, যে এসআইকে উঠায়, দুজনকে উঠায়। একটা অ্যাম্বুলেন্স আসলো ওই সময় রায়গঞ্জের উদ্দেশ্যে। তো ওই অ্যাম্বুলেন্সকে আবার দাঁড় করে আমরা ওই অ্যাম্বুলেন্সে দিয়ে আমরা ইসলামপুর হসপিটাল পাঠাই। আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দা এবং তৃণমূলের অঞ্চল সভাপতির বক্তব্য। আমরা আবারও কথা বলবো বিক্রমের সঙ্গে। বিক্রম, দেখো, যেটা আমরা আলোচনা করছিলাম যে তার সাথে একটা কোনো সহকারী ছিল, অর্থাৎ অভিযুক্ত সাজ্জাক আলমের সঙ্গে কোনো একজন সহকারী ছিল যে তাকে অস্ত্র পাচারের ক্ষেত্রে কিংবা তাকে সেই জায়গা থেকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছিল। তার নাম এবং পরিচয় এবং ছবি কি প্রকাশ করা হয়েছে পুলিশের তরফে? দেখো, ইতিমধ্যেই কিন্তু তার নাম এবং তার ছবি কিন্তু প্রকাশ করা হয়েছে। তার নাম যেমনটা জানা যাচ্ছে আবু হোসেন, তার বাড়ি কিন্তু গোয়ালপুকুর এলাকাতে, এবং অর্থাৎ ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে গোয়ালপুকুর, এবং যেই জায়গায় ঘটনাটি ঘটেছে গোয়ালপুকুর থানার আন্ডারে পাঞ্জিপাড়া এলাকাতে, সেই পাঞ্জিপাড়াও কিন্তু গোয়ালপুকুর থানার আন্ডারেই পড়ছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তার নিজের এলাকাতেই কিন্তু এই ঘটনা করতে কিন্তু সক্ষম হয়েছেন তিনি। তার মধ্যে যেটা মানে বলা যেতেই পারে, তিনি কিন্তু এই যে কিন্তু অনেকদিন ধরেই কিন্তু এই চক্র চালাচ্ছিল এবং অনেকদিন ধরেই কিন্তু প্ল্যান করছিল। কিন্তু সেই কারণেই কিন্তু এই গোয়ালপুকুর এলাকাতেই, তার নিজের এলাকাতে সেই কিন্তু এই ঘটনা কিন্তু করতে সক্ষম হয়েছে। কারণ এই গোয়ালপুকুর এলাকাতেই তার বাড়ি, এবং যেই ঘটনাটি ঘটেছে সেটাও পাঞ্জিপাড়া গোয়ালপুকুর থানার আন্ডারে, এবং তার এলাকাতে এই ঘটনা ঘটাতেই কিন্তু স্বাভাবিকভাবে আরো যেটা প্রশ্ন উঠে আসছে, এর সাথে কি আরো কয়েক যুক্ত রয়েছে। তার মানে যেহেতু হোসেন তিনি কিন্তু একদম কোর্টেতেই কিন্তু সেই চাদরটা দিয়েছিল, তারপরেই কিন্তু তাকে কিন্তু কোর্ট থেকে বের করা হয়েছিল। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু প্রিজার্ভ ভ্যানের কিন্তু কোনোভাবেই কিন্তু তার মেশিন আসার কথা না। পুলিশের তদন্তকারী অফিসাররা আগে যেটা মনে করছিল যে সার্ভিস রিভলভার কেড়ে নিয়ে কিন্তু গুলি চালানো হয়েছিল, সেটা কিন্তু আপাতত স্পষ্ট হয়ে গিয়েছে পুলিশের কাছে যে পুলিশ সার্ভিস রিভলভার থেকে গুলি চলেনি। তার কাছেই, সাদ্দামের কাছেই কিন্তু আগ্নেয়াস্ত্র ছিল, সেই আগ্নেয়াস্ত্র দিয়ে কিন্তু গুলি চালাচ্ছে। তবে স্বাভাবিকভাবে কিন্তু এখনো আগ্নেয়াস্ত্র এবং সাদ্দাম হোসেনকে কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। যে আবু হোসেন বলে যে সহকারীর কথা উঠে আসছে, তার কি কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ কিন্তু সেটাই তদন্ত করছে যে তার কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা, তিনি কিসের সাথে যুক্ত ছিলেন, তিনি আরো কোনো ক্রাইমের সাথে যুক্ত ছিলেন কিনা, সেটাই কিন্তু তদন্তকারী অফিসাররা কিন্তু খতিয়ে দেখছেন, এবং তার সাথে কোনো কিছু যুক্ত রয়েছে কিনা সেটাও কিন্তু তদন্তকারী অফিসাররা দেখছেন। এবং এলাকাতে গিয়ে কিন্তু গোয়ালপুকুরে তার বাড়ির এলাকাতে কিন্তু খতিয়ে দেখছেন তার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে নাই, তিনি কেমন ছিলেন, তার ব্যাকগ্রাউন্ড কিরকম, ছোট থেকে কিভাবে মানুষ হয়েছে, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। একেবারে বিক্রম, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। এই যে সাজ্জাক আলম, তার তো খোঁজ পাওয়া যাচ্ছে না, কিন্তু তার পরিবারের লোকজন তারা কি বাড়িতে রয়েছেন, তারা কি জানাচ্ছেন? দেখো, পরিবারের লোকজন নয়, একজন রয়েছে, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আপনার নাম?
ও আমার কেউ লাগবে না, আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, মানে আপনার এলাকাবাসী তো? এ পাওয়ার দাদি না, আমি দাদা বলতে পারবো না, আমার কেউ লাগবে না, রানু পড়েছি। আচ্ছা। যা করবি তো ওদিকে, আমার কেউ নাই, বাধার টাধা কিছু নাই। আমি চাবি খুললেন যে আপনি? না, বাড়ি তো আর ওদিকে সাজ্জাক মর্তুজার। আচ্ছা এটা হলো পড়োশি ধরিস তো গ্রামের। আচ্ছা, আমার কেউ লাগবে না। আপনার কেউ লাগে না? আমার স্বামী মারা গেছে, আমি 3টা ছেলেকে চেয়ে ভেঙে খাই আর বিড়ি বানি, আর কিছু কাজ নাই। বাড়ি ঘর দেখতে পারছো না তো কিরকম আছে ভাঙা ফুটা। আমার উপরে যা করবেন করে দে, আমার কেউ লাগবে না। তোরকে আমি জোর করছি যে আমার কেউ লাগবে না। আচ্ছা, এটা কথা। কালকে পুলিশ এসেছিল? কালকে পুলিশ ছিল ওদিকে, আমার সাথে কিছু দেখাশোনা নাই, আমি নিজে কাজে গেছিলাম। কেউ নাই আমার বিক্রম, সাথে। তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন কল লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। জুয়েল বাবু, ট্রাইব টিভি বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। আপনারা যেমনটা জানা যাচ্ছে যে গোয়ালপুকুরে পুলিশের ওপর গুলি চালিয়ে হামলা আসামির, আর তারপর থেকেই পলাতক সেই আসামি, কি বলবেন এই ঘটনায়? দেখুন, এটা খুবই দুঃখজনক বিষয়। আজকে পুলিশের চোখের সামনে দিয়ে, পুলিশের চোখে ধুলো দিয়ে আজকে গুলি চালাচ্ছে সেই আসামি, আর সেই পালিয়ে যাচ্ছে। মানে কি এখানে নাটক চলছে? মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য চলছে, আর মানুষজন, জনগণ আমরা নাটক দেখছি। যারা পুলিশ প্রশাসন, ডিজি থেকে আইজি থেকে যারা আইসি এবং ওসি যারা রয়েছিলেন, যে গোয়ালপুকুরে যিনি আছেন, দায়িত্বে যিনি আছেন, যেখানে তাকে পাকড়াও করা হয়েছিল, সেখানে যেখানে আসামিকে রাখা হয় সেখানে তার প্যান্ট থেকে শুরু করে সবই চেক করে তাকে ভিতরে ঢুকানো হয়। কোনো কম্বল, তার কাপড় কিছু থাকে না, তাকে দেওয়া হয়। আর সেই সরকারি কম্বল নিয়ে সেই ভিতরে ছিল, কি করে তার কাছে গুলি গিয়ে সেই পুলিশকে গুলি চালালো, এটা দায় হচ্ছে মমতা ব্যানার্জি, তার পুলিশ প্রশাসন। কি করে পালিয়ে যাবে? শুধু এটা মানুষকে বুঝাচ্ছে যে পুলিশের উপরে গুলি চালিয়ে হামলা চালিয়েছে। শুধু তা নয়, এদেরকে যারা আজকে আসামিদেরকে বাঁচানোর জন্য তারা সুযোগ করে দেওয়া হয়েছে। কে পাস করে দিয়েছিল তাদের? কে দেখা করতে গিয়েছিল সেখানে? গুলিটা কোথায় পেল? বম, মানে এই যে আপনাদের গুলি চালালো, সেখানে কোথায় পেল? কে পাস করলো? কোন অফিসারকে দিয়ে হলো? কোন মানুষ সেখানে গিয়েছিল? তারা কি ডিউটি করছে? কিন্তু আর 100 অংশ পুলিশ কি তারা সাপ্লাই দিয়েছিল আর এক পুলিশকে মারার জন্য, আর আসামিকে পালিয়ে যাবে? এটাই রাজ্যে আমরা এটাই দেখব? মমতা ব্যানার্জি তার জন্য দায়ী। মমতা ব্যানার্জিকে আমি বিধায়ক হিসাবে হুঁশিয়ারি দিচ্ছি, পুলিশ প্রশাসনের, এর আগে ও পুলিশ প্রশাসনকে গুলি করে মারা হয়েছে। আর যাকে তিনি বলছিলেন যে ওকে গুলি করে যেখানেই পাবে গুলি করে অর্ডার করেছিলেন যে মারবে, তাকে কারাগারে রাখবে, তার সাথে বন্ধুত্ব করে যে একজন পুলিশ অফিসারকে সেখানে মার্ডার হলো, তার কোনো, যারা করলো তারা শাস্তি পেল না, তাদের সাথে বন্ধুত্ব করে সংগঠন চালাচ্ছে। এর কাছে মমতা ব্যানার্জির কাছে কি আশা করবেন? যারা পুলিশ প্রশাসন, যারা ডিউটি করে, তারা কি নিরাপত্তায় রয়েছেন? হ্যাঁ, না গুন্ডাগিরি চলছে? জুয়েল বাবু, আমাদের এতটা সময় দেওয়ার জন্য আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। গোয়ালপুকুর গুলিকাণ্ডে এখনো পলাতক অভিযুক্ত সাজ্জাক আলম। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা দেবু টুডু। দেবুবাবু, ট্রাইব টিভি বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। গোয়ালপুকুর গুলিকাণ্ডে এখনো পলাতক অভিযুক্ত, তাকে এখনো ধরা যাচ্ছে না। কিভাবে তার কাছে আগ্নেয়াস্ত্র এলো? একাধিক প্রশ্ন উঠে আসছে, প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, কি বলবেন? দেখুন, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, যে বা যারা কালকে ওই ঘটনার সঙ্গে যুক্ত নিশ্চিতভাবে খুব তাড়াতাড়ি তারা ধরা পড়বে। এটা পুলিশ প্রশাসন দেখছে, এটা ভাবার কোনো কারণ নেই যে দিনে দুপুরে অন্যায় করে, দুষ্কৃতি কর্ম করে খারাপ পেয়ে যাবে, এটা পশ্চিমবাংলায় হবে না। নিশ্চয় পুলিশ দেখছে বিষয়টা, খুব তাড়াতাড়ি তারা গ্রেপ্তার হবে। আর যেটা বলি, গোটা বাংলাতে এক শ্রেণীর রাজনৈতিক ঘোরেরা চক্রান্ত করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিভিন্নভাবে, খুনের রাজনীতি করে
চক্রান্ত করে সরকারের সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থাতে চক্রান্ত হচ্ছে বিভিন্নভাবে। রাজনৈতিক করে যারা বাংলার একটা শেষ হয়ে যাওয়া পার্টি, ক্ষয়িষ্ণু পার্টি সিপিএম এবং বিজেপি, যারা পশ্চিমবাংলায় অশান্ত করার চেষ্টা করছে, তারাই চক্রান্ত করে দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে এই চেষ্টা চালাচ্ছে। দেবুবাবু দেখুন, ইতিমধ্যে পুলিশ 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে যদি অভিযুক্তের খোঁজ দেয়া যায়। একদম ওটা পুলিশ দেখছে, নিশ্চয়ই তাড়াতাড়ি নিশ্চয়ই ব্যবস্থা হবে, দোষীরা ধরা পড়বে। আমরা যোগাযোগ করেছিলাম বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর সঙ্গে, তিনি যেমনটা জানিয়েছেন যে এই ঘটনার দায় পুলিশ মন্ত্রীকে নিতে হবে। অন্যদিকে দেবুবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে, গোয়ালপোখর গুলিকাণ্ডে এখনো পলাতক অভিযুক্ত সাজ্জাক আলম, তাকে ধরতে কোনো রকম ফাঁক রাখতে চাইছে না পুলিশ। তার বাড়ি এবং আশেপাশের এলাকা, সেখানে নজরদারি চলছে এবং পাশাপাশি নজর রাখা হয়েছে বাংলাদেশ সীমান্ত এবং বিহার সীমান্তেও, যাতে কোনোভাবেই বর্ডার পেরিয়ে বাংলাদেশ কিংবা বিহারে পালিয়ে না যেতে পারে অভিযুক্ত। পাশাপাশি উঠে আসছে সাজ্জাক আলমের সহকারী আবু হোসেনের নাম। সেই আবু হোসেনই তাকে আগ্নেয়াস্ত্রের সাপ্লাই দিয়েছিল এবং এছাড়াও তাকে পালাতে সাহায্য করে বলে অভিযোগ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রয়েছে আমাদের। গোয়ালপোখর গুলিকাণ্ডে এখনো পলাতক অভিযুক্ত সাজ্জাক আলম। অনেক রাত পর্যন্ত পুলিশ কুকুরদি এলাকায় অভিযান চালিয়েও অধরা এখনো অভিযুক্ত, এবং যেমনটা জানা যাচ্ছে সাজ্জাককে ধরতে ইতিমধ্যেই 2 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে রায়গঞ্জ জেলা পুলিশের তরফে। এছাড়াও এই ঘটনায় উঠে আসছে সাজ্জাক আলমের এক সহকারীর নাম, যে সহকারীর হাত দিয়েই পাচার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং সেই সহকারী পালিয়ে যেতে সাহায্য করেছিল সাজ্জাককে, এমনটাই অভিযোগ কিন্তু সামনে আসছে। আমরা আবারও কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, দেখো যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই সাজ্জাককে ধরতে 2 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। উঠে আসছে সাজ্জাক হোসেনের যে সহকারী অর্থাৎ আবু হোসেন, যার নাম উঠে আসছে, তারও পরিচয় প্রকাশ করেছে পুলিশ, তারও খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। আমি তোমার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে তার পরিবারের তরফে কি জানানো হচ্ছে, সাজ্জাকের পরিবারের তরফে কি জানানো হচ্ছে? না, তাদের সাথে কোনো রকম কথা হয় না, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু একটা কথা স্পষ্ট বলা যেতে পারে, সাজ্জাক আলমকে কিন্তু এলাকার কেউই পছন্দ করতেন না। তার পাশের যে বাড়ি রয়েছে, যেখান থেকে আমরা একটু আগে কথা বলছিলাম, সাজ্জাক আলমকে কিন্তু এলাকার কেউই পছন্দ করতেন না। তার পাশের যে বাড়ি রয়েছে, সেই যেখান থেকে সম্পর্ক নেই, অর্থাৎ বলা যেতেই পারে যে সাদ্দাম আলম তার মানে এলাকাতেও কিন্তু তার কিন্তু কোনো রকম কিন্তু ভাবে তাকে কেউ দেখতেই পারতেন না। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু এখনো পর্যন্ত যে যেমনটা আমরা বলছিলাম, তদন্তকারী অফিসাররা যেভাবে আগাচ্ছে, পাশাপাশি এলাকাতে যেরকম মানুষরা বলছেন, তাদের এলাকার বাসিন্দারা যেটা বলছেন যে সাদ্দাম আলমকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এলাকা থেকে, অনেকদিন আগেই তাদের সাথে কথা বলা হয়েছে। আমরা জানতে পেরেছি সাদ্দাম আলমের এই যে বাড়িটি আরেকটি রয়েছে, এবং সেই বাড়িতেও কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে এখানেও কিন্তু পুলিশের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে দড়ি দিয়ে কিন্তু বেঁধে রাখা হয়েছে। পাশাপাশি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু এখনো পর্যন্ত এই এলাকাতে এবং সাদ্দামের যে বাড়ি রয়েছে সেই বাড়িতেও কিন্তু কোনো রকমের কোনো কিছু কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তদন্তকারী অফিসার, আরও একটি বাড়ি রয়েছে সাদ্দামের, আরও একটি ঘর রয়েছে, সেই ঘরটাতেও কিন্তু তালা মারা। কার্যত দাঁড়িয়ে থেকে একটা কথা বলা যেতেই পারে, এই সাদ্দাম আলম কিন্তু তার পরিবার নিয়ে কিন্তু এই এলাকাতে থাকতেন, কিন্তু এলাকার মানুষরা যেটা দাবি করছেন, এলাকাতে কিন্তু তাদের সাথে কিন্তু সেইভাবে কিন্তু কেউ
কেউই কথা বলতেন না, কারণ কার্যত এই এলাকাতে তার সাথে তিনি কিন্তু ছোটবেলা থেকেই কিন্তু এই এলাকার কোনো ছেলেপেলের সাথে তার সাথে কোনো সম্পর্ক ছিল না। পাশাপাশি যেটা জানাচ্ছেন এলাকার গ্রামবাসীরা এবং স্থানীয় বাসিন্দারা, তারা বলছেন যে তার যে বন্ধু বান্ধব এবং তার সাথে যে পরিচিত যারা ছিলেন তারা সবাই বাইরের ছিলেন। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে বলা যেতেই পারে এই সাদ্দাম হোসেন যে খুনের ঘটনা যে ছিলেন তার আগের থেকে কিন্তু সাদ্দাম হোসেন বাইরের অনুগামীদের সাথে কিন্তু ওঠা বসা ছিল বলে জানা যাচ্ছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে একটা কথা বলা যেতে পারে, সাদ্দামের বাড়ি করমদিঘি, যাকে আরেকজন যাকে গ্রেপ্তার করেছে তার বাড়ি গোয়ালপুকুর, তার সাথে কিভাবে সম্পর্ক হলো, তার সাথে কি সম্পর্ক ছিল, তার সাথে জেলে তার সাথে দেখা করতে এসেছিল কিনা, এবং সমস্ত বিষয় কিন্তু এখন কিন্তু তদন্ত সাপেক্ষের বিষয় এবং পুলিশও কিন্তু সেই তদন্তের দিকে আগাচ্ছে যে তার সাথে কি সম্পর্ক ছিল এবং কিভাবে তার সাথে সম্পর্ক হলো এবং কেনই বা এত বড় রিস্ক তিনি নিলেন গোয়ালপুকুর এলাকাতে, তার নিজের এলাকাতে এভাবে পুলিশকে গুলি চালিয়ে তাকে পালানোর চেষ্টা করাতে সহযোগিতা, সেই সব বিষয়ে কিন্তু তদন্ত করছে তদন্তকারী অফিসাররা। অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য।